আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে রাজধানীতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তার বক্তব্যেও নির্বাচনে আইন শৃঙ্খলা এবং তথ্য প্রযুক্তির অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করেন। জুবাইর রহমানের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে 2 দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনাররা। এ সময় সিইসি বলেন, নির্বাচন কমিশনের বটম লাইন হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি। এইটা আপনারা এমফাসাইজ করবেন যে প্রফেশনালিজম এন্ড নিউট্রালিটি যাতে ইনশিওর হয়, এটা আপনারা এমফাসাইজ করবেন। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি the education and the training which cannot hit at the morality of the participants, নৈতিকতাকে যেটা এফেক্ট করতে পারে না, সেটা এডুকেশনও না, ট্রেনিংও না। আগামী জাতীয় নির্বাচনকে নানান দিক থেকে কমিশনের জন্য চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন সিইসি। এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। We may have to face even newer challenges which we are not prepared to address right now. এই যারা ট্রেনিং দিবেন তারা এটা একটু বাড়তি হিসাবে এই দায়িত্বটা পালন করবেন যে মিসইনফরমেশন এন্ড ডিসইনফরমেশনটা যাতে প্রপারলি অ্যাড্রেস হয়। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে তাদের পরিকল্পনা ও আশঙ্কার কথা তুলে ধরেন। নির্বাচনে কোনো দানাই ফানাই হবে না এবং এটা দিতে হবে। আজকের নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জ উতরানোর কোনো বিকল্প নাই। এই নির্বাচন কমিশনকে এবং নির্বাচনের সাথে আপনারা যারা জড়িত আছেন, ভালো নির্বাচন না করে দ্বিতীয় কিন্তু কোনো বিকল্প নেই, করতেই হবে। না করার কোনো সুযোগ নেই। আমাদের কমিটমেন্ট হতে হবে খুব শক্ত এবং মজবুত। নির্বাচন কমিশনাররা বলেন, কমিশনের প্রধান দায়িত্ব একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এর বিকল্প কোনো পথ নেই। জীবন চলে যেতে পারে, কিন্তু নির্বাচনে ফাঁকিবাজি, ধোঁকাবাজি করা যাবে না। ল যত বেশি বাড়াবেন, দায়িত্ব যত বেশি নেবেন, তত অপ কাজে আপনি ব্যস্ত থাকবেন। আগামী নির্বাচন যেটা ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, সেইটা যেন হয়, সেই উদ্দেশ্য সাধনে আমরা সবাই সৎভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও বক্তব্য রাখেন। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দেশে উদারপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থী রাজনীতি নিয়ে আসার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এমন মন্তব্য করেন। ফখরুল বলেন, রাজনীতিতে দ্বিমত থাকতে পারে, কিন্তু জনগণকে বিভ্রান্ত করে নির্বাচন পেছালে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা বাড়বে। ইউসুফ আলীর রিপোর্ট। ফাতেমা সালাম রচিত রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের কল্যাণে কাজ করতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এখন মাঝে মাঝে মনে হয় সারাটা জীবন কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে। বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে, ফেইল্ড স্টেট হিসাবে নয়। একটা ষড়যন্ত্র চলছে, মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র, তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। তিনি বলেন, কতিপয় রাজনৈতিক দল মিথ্যাচার করে বিএনপিকে হেয় করার চেষ্টা চালাচ্ছে। রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে, মত থাকবে, কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে, এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো, এই যে একটা এক ধরনের শঙ্কা, আশঙ্কা, হতাশা এসে যায় যে হবে তো। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি
প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। জনগণের কল্যাণে কাজ করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। গত জুলাই বিপ্লবের আগে যে 15 বছরের যে ফ্যাসিবাদী আন্দোলন, সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির তো কোনো তুলনাই নেই। এই যে গণ অভ্যুত্থান, তার মৌলিক কারণ ছিল পরপর 3টা অনির্বাচিত সরকার। আমাদের যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হয়, সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের রোডম্যাপ নিয়ে কয়েকটি দল ধোঁয়াশা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে মায়ের ডাক কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক গুম দিবসের এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, গণতান্ত্রিক দলগুলোর মাঝে ঐক্য ফাটলের চেষ্টা চলছে। মিফতাক আলীর রিপোর্ট। রাজধানীর বাংলা একাডেমিতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিখোঁজ পরিবারের সদস্যদের নিয়ে এই আলোচনা অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন সারা দেশে গুমের শিকার ভিকটিমের পরিবারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা তুলে ধরেন তাদের ভয়াল সেই দিনগুলোর কথা। অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছি, যে বিষয়টি বুঝতে পেরেছি সেটি হচ্ছে এক ধরনের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়ার মতো অবস্থা। যখন সিদ্ধান্ত নিয়েছি রাজনীতিতে ফেরত আসবো, তখন আমাকে একটা কথা বলেছিলাম, এবার যদি গুম করে দেয় আর তালাশ করো না, আপনার কবরের পাশে একটা ইটা রেখে দিবা, মনে করবো দোকানে গেছে, কারণ এবার একটা আসবো। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে কয়েকটি দল ধোঁয়াশা সৃষ্টির পাশাপাশি দলগুলোর মাঝে ঐক্যের ফাটলের চেষ্টা চালাচ্ছে। বৈষম্যহীন ন্যায় বিচারভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে, পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে রাজনৈতিক দলগুলোর মধ্যে, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভূমিকা রেখেছেন, সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয়। যার জন্য আমরা তর্ক করছি, বিতর্ক করছি, সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি, কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে। জনগণের ম্যান্ডেট পেলে গুম সংক্রান্ত আইন প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য, গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমে আমাদেরকে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ, এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে অপর এক সভায় ভিকটিমের অর্থনৈতিক, মানসিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি নিখোঁজদের পরিবারের কাছে ফিরে পেতে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। সকালে কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে অংশ নেন তিনি। এ সময় দলটির নায়েবে আমির বলেন, প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর পদ্ধতি দুটোর মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ। নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াতে আমির। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচন করার জন্য সারা দেশে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কতিপয় বিষয়ের শুরু হওয়া অত্যন্ত জরুরি। তার মাঝে 1 নম্বর হচ্ছে, আমরা বলেছি জুলাই চার্টার, এটাকে আমরা যেখানে ঐক্যমত পৌঁছেছি সে সমস্ত জায়গায় এটাকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন হতে হবে। কিন্তু সেগুলো না করেই গতকালের যে পথ নকশা দিয়েছে, আমরা মনে করি এটা এই নির্বাচনের পথ নকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের অধীনে করার দাবি জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ। তিনি জানান, নির্বাচনের তারিখ যদি পিছিয়েও দেওয়া হয় তাতেও দলটির কোনো আপত্তি থাকবে না।
সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফুয়াদ বলেন, দায়সারা নির্বাচন করার উদ্যোগ নিতে যাচ্ছে কমিশন। বর্তমান পরিস্থিতিতে কমিশন নির্বাচন করাতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। ইসি বা নির্বাচনী কর্মকর্তার কারো ভালো করার অভিজ্ঞতা নেই, অথচ এসব ঠিক না করে নির্বাচন করলে সামনে নির্বাচন হবে ইতিহাসের সুষ্ঠু কিন্তু একতরফা। এই পরাজিত দলকে রাজনীতি করতে দেবার আকাঙ্ক্ষা তৈরি হওয়ার আগে তো দেখতে হবে সে আসলে রাজনৈতিক দলের মতো আচরণ করতেছে কিনা। গত 15ই আগস্টে দেখবেন হাসিনা তারে এখনো প্রধানমন্ত্রী দাবি করছে, যেখানে নির্বাচন হয় নাই, নির্বাচন ছাড়া দিল্লির ম্যান্ডেট নিয়ে এসে বসছে, পালায়াও দিল্লিতে চলে গেছে। সে এখনো দিনে রাতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গণ অভ্যুত্থানের 1 বছর পার হলেও মৌলিক বিষয়ে কিছুই পরিবর্তন হয়নি মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ ও তার দোসররা এই দেশের রাজনীতি করতে পারবে না। বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করতে হবে। বিকেলে রাজধানীর বিজয়নগরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নুরুল হক নূর। ফ্যাসিবাদের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের সমর্থনে, আমাদের আন্দোলনের ফলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে, কারণ 1 বছরে সেই মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই। পুরো নির্বাচন পিয়ার পদ্ধতিতে হবে না, উচ্চকক্ষ পিয়ার পদ্ধতিতে হবে। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক ঐক্যমতে পৌঁছাতে হবে এবং সেটা নির্বাচনের আগেই। যে শাসন ব্যবস্থা এবং যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো একটা সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা করে, তার বদল না হলে মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা অর্জিত হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সকালে জাতীয় স্মৃতিসৌধে জনগণের স্বার্থে সংগ্রামের 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনগণের মুক্তি সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে এইখানে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হবে, সকল মানুষের, সকল নাগরিকের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা হবে, সেই জায়গায় পুরনো ফ্যাসিবাদী কায়দায় অনেকেই নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য আমাদের এক মতটাই একমাত্র, এইরকম মানসিকতা নিয়ে তারা নানাভাবে জনগণের উপর, নাগরিকদের উপর চড়াও হচ্ছেন এবং একটা মবের রাজত্ব কায়েমে তারা সহায়তা করছেন। দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে নিয়ে যাওয়া ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ 16 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এই আদেশ দেন। শাহবাগ থানার এসআই মোহাম্মদ আমিনুর ইসলাম মামলাটি করেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের কারাগারে রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। জমে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। প্রার্থীদের জমজমাট প্রচারণায় সরগরম ঢাবি ক্যাম্পাস। কেউ বিতরণ করছেন লিফলেট, কেউ করছেন জনসংযোগ। এতে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। এদিকে প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। শুক্রবার জুমার নামাজের পর শহীদুল্লাহ হল থেকে গণসংযোগ শুরু করেন ছাত্রদলের জিএস প্রার্থী। এ সময় ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাবাহিনী নামাতে হবে। তো আমরা শহীদুল্লাহ হলে এসে জানতে পারলাম একটি ছাত্র সংগঠনের মনোনীত প্যানেল তারা কিন্তু ইতোমধ্যে কলম বিতরণ করেছে এবং চকলেট বিতরণ করেছে। আমরা এগুলোকে এক সেন্সে সাধুবাদ জানাই যে শিক্ষার্থীদেরকে একটা আমরা যাচ্ছি প্রচারণা করতে, আমরা তো কিছু গিফট দিতেই পারি, তাদেরকে ভালোবেসে চকলেট দিতেই পারি, কিন্তু এটা তো ভাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এদিকে হলপাড়ায় প্রচারণা করেন ডাকসুর ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। লেভেল প্লেইং ফিল্ড ঠিক নেই এমন অভিযোগ করেন এই প্রার্থী। তো এই বড় বড় প্রভাবের কাছে তো নির্বাচন কমিশন বা বিশ্ববিদ্যালয় প্রশাসন জিম্মি হয়ে গেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে গেস্ট রুম, গণরুম চালু করা
শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করার মেকানিজম অলরেডি এস্টাবলিশ করার একদম মানে দ্বার প্রান্তে চলে গেছে, তাদের বিরুদ্ধে ফাইট করার জন্য আপনারা তৈরি হন। আর এই ডাকসু, এই ব্যালট, এই নির্বাচন আপনাদের সেই যুদ্ধ, অস্ত্র ছাড়া যুদ্ধ। জোট প্রার্থীর নিয়মিত সংযোগ করলেও পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারাও। ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন দলের বিরুদ্ধে অলরেডি একটা কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। আর যদিও এটা আসলে সেন্ট্রালের জায়গা থেকে হচ্ছে, বাট যেহেতু আমরা হল ইলেকশন করতেছি, এখন পর্যন্ত হলে এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়নি এবং আশা করি এরকম সিচুয়েশন তৈরি হবেও না ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনের সাথে বাংলাদেশের সকল ফেডারেশনের একটা সম্পৃক্ত করা, যেন ফেডারেশনের সকল ধরনের টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম অংশগ্রহণ করতে পারে। হলের 2000 আবাসিক অনাবাসিক শিক্ষার্থীদের একদম বিনামূল্যে আইটি সার্ভিস প্রদান করেছি। এবারে ডাকসু ও হল সংসদ নির্বাচনে 262 পদের বিপরীতে 1500-এর বেশি প্রার্থী শিক্ষার্থী প্রতিনিধি হওয়ার স্বপ্ন দেখছেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাকসু নির্বাচনে 25টি পদে 179 জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ভিপি পদে 10 জন, সাধারণ সম্পাদক পদে 9 জন, যুগ্ম সম্পাদক নারী পদে 6 জন এবং যুগ্ম সম্পাদক পুরুষ পদে 10 জন প্রার্থী চূড়ান্ত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব AKM রাশেদুল আলম। এর মধ্যে দিয়ে আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা সভায়, যা চলবে আগামী 9 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে 11,919 জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। 281 জন প্রার্থীর কাছ থেকে আমরা যে মনোনয়নপত্র পেয়েছিলাম, তাছাড়া আপিলের সময় 5 জন প্রার্থী আপিল করতে আসেননি, সে সব মিলে 276 সংখ্যা ছিল। তা থেকে আমরা 179 জনকে চূড়ান্তভাবে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের জন্য আমরা চূড়ান্তভাবে তাদেরকে তাদের প্রার্থিতার জন্য তাদের নাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমরা চূড়ান্তকরণ করে অবগত করলাম। ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। কিছুতেই কমছে না অস্থিরতা। 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। সরবরাহ ভালো থাকলেও নানা অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়ে চলেছে সবজির দাম। অন্যদিকে দেশি মসুর ডাল কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। বাজারে সব ধরনের মাছের দামও বৃদ্ধি পেয়েছে বলে জানান বিক্রেতারা। ইলিয়াস মাতবারের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এদিন কর্মজীবী মানুষেরা তাদের পুরো সপ্তাহের বাজার করে থাকেন, তাই অন্য দিনের তুলনায় এদিনে স্বাভাবিকভাবে বাজারে ভিড় কিছুটা বেশি দেখা যায়। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা যায় 80 থেকে 100 টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। বরবটি 100 টাকা, এখন 120 টাকা। আর বেগুন গত সপ্তাহে চেয়ে বাড়ছে 20 টাকা। করলা হলো 120 টাকা, 100 টাকা। সবজির দামের এমন লাগামহীনতায় ক্ষুব্ধ ক্রেতারা। তারা মনে করছেন বিগত সময়ের মতো আবারও সক্রিয় হয়েছে অতি মুনাফাখোর সিন্ডিকেট। বাজার দামটা খুবই চড়া এবং মাছ পাওয়া যায় না। ইলিশ মাছ যা দেখেন সব জাটকা, সাধারণ মানুষ কিনতে পারবো না, এটা ক্রয় ক্ষমতার বাইরে। ইলিশ মাছ এমনি মাছের বাজারটাই সবচেয়ে বেশি। প্রত্যেকটা জিনিস সবজির দাম তো সবচেয়ে বেশি। মাছের বাজারে যান, মাছের আগুন। ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠছে মুদি পণ্যের দাম। মসুর ডালটা আপনার গত 2 সপ্তাহ ধরে এখন আমরা বিক্রি করতেছি 155-60 টাকা, কিনা হইতেছে আমাদের 52-53 এরকম। চিনিও 1-2 টাকা বাইরে গেছে, আর লিটার তেলের রেটটাও বাড়ছে। এদিকে বাজারে সব ধরনের মাছের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান বিক্রেতারা। সব মাছের দাম একটু বাড়তি। কাতল মাছ বেশি আপনার 400-450, বড় 450, ছোট 400, টাটকিন বেশি 500, দেশি টাটকিনি। ট্যাংরা 700, গুলশা বেশি 1000। রুই মাছ বাড়ছে কেজিতে 20-30 টাকা, বড়গুলো 450 আর মিডিয়ামগুলো 400 টাকা। ব্রয়লার মোরগ 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি। সোনালী 300, ব্রয়লার 180, দেশি 550। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা ও খাসির মাংস 1150 টাকা দরে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আগামীতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সমস্যা হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনকালে এই মন্তব্য করেন তিনি। উপদেষ্টা বলেন, সংকটের 8 বছর পেরিয়ে গেলেও আমরা এখনো কোনো সমাধানে আসতে পারিনি। রোহিঙ্গা ইস্যু সমাধানে কাজ চলছে উল্লেখ করে বাংলাদেশ মিয়ানমারের পাশাপাশি আঞ্চলিক ও বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তৌহিদ হোসেন।
গাজায় দখল, গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির পালন করছেন বিভিন্ন উলামায়ে কেরাম ও সাধারণ জনগণ। বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উলামায়ে কেরাম ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করেন। এই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের ও জাতিসংঘের প্রতি অবিলম্বে গাজা গণহত্যা বন্ধ নিশ্চিত করা সহ 10টি ঘোষণা দেয়া হয়। SM আরিফের রিপোর্ট। গাজায় দখল, গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির পালন করেছেন উলামায়ে কেরাম ও সাধারণ মানুষ। বাদ-জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জড়ো হন মুসল্লিরা। কর্মসূচির নেতৃত্ব দেয়া উলামায়ে কেরাম ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা পাঠ করেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি অবিলম্বে গাজা গণহত্যা বন্ধ নিশ্চিত করা সহ 10টি ঘোষণা দেয়া হয়। আজ যখন নেতানিয়াহু পুরো গাজা দখলের পায়তারা করছে, তখন আমরা আবারও রাজপথে নেমেছি। আমাদের কণ্ঠ গাজার কণ্ঠ, আমাদের প্রতিবাদ মজলুমের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। আজ আমেরিকা গাজার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, এক ফোঁটা রক্ত আমাদের শরীরে থাকা পর্যন্ত গাজাকে আমরা মিটতে দিব না। এ সময় মুসলিম উম্মার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে বাঁচাতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা। আজ গাজার মুসলমানরা, বাচ্চারা বাপ হারা, মা হারা, আর তার ঘর হারা, সংসার হারা, তাদের খাওয়া জুটছে না, তারা পাতা জাল দিয়ে খায়। এই অমানসিক অত্যাচার তারা করে, আল্লাহ কিন্তু তাদেরকে ছাড়বে না। আজ হোক কাল হোক, যারা ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছেন, আপনাদের উপর আল্লাহ লানত নাযিল হবে কোনো সন্দেহ নেই। আমরা কোন সালাউদ্দিন আইয়ুবের অপেক্ষায় বসে থাকবো না। আপনার বাংলাদেশের জমিন থেকে এক একজন সালাউদ্দিন আইয়ুবী হয়ে ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন এবং আল কুদুসকে রক্ষা করবো ইনশাআল্লাহ। পরে এক বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন উলামায়ে কেরাম ও সাধারণ মানুষ। SM আরিফ, মাই টিভি, ঢাকা। অভিবাসন আইন ভঙ্গের অভিযোগে 15 বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে যুক্তরাজ্য সরকার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ছেড়ে ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর 2:10 ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখা জানায়, ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল। তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কারো পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারীও আছেন। ফেরত আসা 15 জনের মধ্যে অন্তত 6 জনের কোনো পেশা উল্লেখ ছিল না। বাকিদের মধ্যে কেউ যুক্তরাজ্যে ওয়েটার হিসেবে কাজ করতেন, কেউ বা ছিলেন শিক্ষার্থী। এ পর্যায়ে প্রবাস সংবাদ। মালয়েশিয়ায় বৈধভাবে কাজ করা বিদেশি কর্মীদের তালিকায় সবার উপরে এখন বাংলাদেশিরা। দেশটির মোট বিদেশি শ্রমিকের 37% বাংলাদেশি। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, বর্তমানে সেখানে 8,03,332 জন বাংলাদেশি কর্মী সক্রিয়ভাবে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস নিয়ে সেখানে কাজ করছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির সংসদে করা এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। তবে মালয়েশিয়ায় বৈধ কর্মীর পাশাপাশি অবৈধ কর্মীও রয়েছে কয়েক লাখ, যার সঠিক পরিসংখ্যান কারো জানা নেই। তবে শ্রমবাজার সংশ্লিষ্টরা ধারণা করেন এর সংখ্যাও 7 থেকে 8 লাখ হতে পারে, যারা বিভিন্ন কারণে পরিস্থিতির শিকার বৈধতা হারিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসরুদ্দিন ইসমাইল জানান, করোনা পরবর্তী পরিস্থিতিতে মালয়েশিয়ার অর্থনীতি পুনর্গঠনে বিদেশি শ্রমিকের প্রয়োজনীয়তা বাড়ে।